তুমি আগামী দিনে কি পথে যাবে, আচ্ছা, কিভাবে তুমি বিজনেস গ্রোথ করবে, কোন পথে গেলে তুমি এগোতে পারবে, কিভাবে তোমার ফিউচারটা ভালো হবে, এই দিশাটা তোমাকে দেখাবে। আচ্ছা, এই যে শনির দশায়, মহাদশা বলো বা সাড়ে সাতই বলো, সাড়ে সাতির মধ্যে অনেককে কিন্তু আমরা দেখি প্রচুর অর্থ ইনকাম করে বা প্রচুর সেভিংস করে, কিন্তু অনেককে দেখি আবার নিঃস্ব হয়ে যায়। কারণটা কি? রাহু আর কেতুর মধ্যে অ্যাক্সেসের মধ্যে সব গ্রহগুলো যদি চলে আসে, তাহলে তার জীবনে কিন্তু কালসর্প যোগের আওতায় সে পড়ছে। দেখো, ওইভাবে যদি বলতে চাই, কারোর বৃহস্পতির দশাতেও প্রচুর আর্নিং করেছে, কেউ বৃহস্পতির দশাতে শরীর অসুস্থ হয়ে শুয়ে পড়েছে। আমরা শুনেছি যে রামকৃষ্ণদেবের জন্মকুণ্ডলিতে কালসর্প ছিল, মহাপ্রভুরও জন্মকুণ্ডলিতে কালসর্প ছিল, কিন্তু সেই কালসর্প তো তার মানে সেরকম ভাবে কোনো মঙ্গল শুক্র যদি একসঙ্গে বসে থাকে, সেক্ষেত্রেও কিন্তু ডিভোর্সের কানেকশন তৈরি হয়, মানে দাম্পত্য জীবনে খারাপ। মাঙ্গলিক তার মানে একটা প্রবাল দিয়ে দাও, কিন্তু এরকম তো বিচার কোন কোন রাশির জাতক এবং জাতিকার জন্য খুব ভালো হবে? তোমাকে কপাল পাল্টে দিতে পারবো না, তোমার ভাগ্য চেঞ্জ করে দিতে পারবো না, একটা সোজা রাস্তায় তোমাকে আমি পৌঁছে দিতে পারবো তোমার ডেস্টিনেশন। আচ্ছা, এই যে জটক বিচার, আজকাল তো অনেকেই ধরো জটক বিচার করেই বিয়ে করছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে কোথাও গিয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে। এর কারণটা শনি রেমেডি অর্থাৎ নীলা। অনেকেই করতে ভয় পায় বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলেও তারা বলে যে আগে বালিশের তলা রাখো। কেন? কারণটা কি? তাদের লাইফে মানে সব বন্ধ হয়ে গেছিল, ইনকাম বন্ধ হয়ে গেছিল, কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। ক্যাটসাই পড়লো, তার 1 মাসের মধ্যে থেকে তার জীবনে কাজ শুরু হতে চলবে। যে সকালে উঠে তোমরা সূর্য প্রণামটা করো, আচ্ছা, মানে আর্লি মর্নিং এ ওঠো, আচ্ছা, মানে অন্তত সূর্য ওঠার আগে তোমরা ঘুম থেকে তাহলে ওঠো। খারাপ প্রভাবগুলো কি খারাপ কাটতে পারে? প্রভাবগুলো অনেকটা কিন্তু চলে যাবে। নমস্কার, বিপিজি আর পডকাস্ট আর একটি নতুন এপিসোডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি বা আশা রাখছি এতক্ষণ তো ইন্ট্রো দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন আমাদের মাঝে ঠিক কে এসছে। আজকে এই দাদা ভাইয়ের থেকে কিন্তু অনেক কিছু জ্যোতিষ সম্বন্ধে আমরা জানতে পারবো। আজকাল অনেকেই তো জটক বিচার করে বিয়ে দিচ্ছে, কিন্তু তারপরেও কেন এত ডিভোর্সের মাত্রা বেড়ে যাচ্ছে? কালসর্প সম্বন্ধে অনেক নতুন নতুন কোনো কিছু আমরা জানতে চলেছি। আমরা বেশি দেরি করব না। আজকে যিনি আমাদের মাঝে গেস্ট এসছেন, অ্যাস্ট্রোলজার সৌরভ চক্রবর্তী। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছো বল? আমি তুমি করেই বললাম। খুব ভালো আছি। আচ্ছা, তুমি কেমন আছো? সবার ফার্স্ট আমি খুবই ভালো আছি, আরো মনটা ভালো হয়ে গেছে যে একটা ডাকে তুমি এতখানি দূর সেই বারাসাত শুরু থেকে তুমি চলে এসছো। না হলে বলে তো মনটা একটু খারাপ লাগতো। অবশ্যই। তো তুমি যে এসছো এতে আমি বিশেষ করে খুবই খুশি। না, আমিও হ্যাপি। তুমি দেখেছো, আমি একদম। আসতে পেরেছি একদম। নবদ্বীপ ধামে, এটা একদম। খুব ভালো লাগলো। আচ্ছা, ভালো জায়গা। আজকে কিন্তু জ্যোতিষ সম্বন্ধে অনেক কিছু তোমার থেকে আমি জানবো। একদম একদম, যতটা আমার নলেজ আছে। আচ্ছা, প্রথমেই জ্যোতিষ সম্বন্ধে তো অবশ্যই আসবো পরবর্তীতে। প্রথমে আমার জানার ইচ্ছা যে তুমি অ্যাস্ট্রোলজি প্রফেশনে এসছো ঠিক কি কারণে, মানে কার হাত ধরে এরকম? দেখো, আমি তো প্রথম অ্যাস্ট্রোলজি শুরু করি ধরে নাও আজ থেকে 10-15 বছর আগে। অনেকদিন, দীর্ঘদিনের যাত্রা। কিন্তু আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখন থেকে আমার অ্যাস্ট্রোলজির প্রতি একটা এনার্জি চলে আসে, মানে কি করে এটা বলে আচ্ছা, বা কি করে হয়। তখন আগে কি করতো, মা বাবারা দেখাতেন, বাড়িতে আসতেন অনেকে অ্যাস্ট্রোলজাররা। এবার সেখান থেকে অনেক প্রশ্ন আমার মনে জাগতে শুরু করে। আচ্ছা, এবার এই প্রশ্নের উত্তর তো সঠিকভাবে পাওয়া যায় না। বলে বড় হলে জানতে পারবে, শিখতে পারবে, তখন করতে পারবে। আমি তখন মনে হলো নিশ্চয়ই আমার প্রতি এটা একটা ধারণা রইলো, আমি ইন ফিউচারে এটা নিয়ে ফোকাস করতে চাই। এবার ওটা করতে করতে তখন 12 পাস করলাম, কলেজে পাস আউট হলাম। তারপরে আমার কিভাবে না কিভাবে অ্যাস্ট্রোলজির প্রতি একটা এনার্জি বেড়ে গেল, মানে এটা আমাকে জানতেই হবে, এটা মানে একটা শিখতেই হবে। ভালোবাসা। এটা ভালোবাসা তৈরি হয়ে গেল। এবার দেখো, যেটা তুমি ভালোবেসে মনে করবে নিজের থেকে যে এটা আমি করতে চাইছি, সেটা হবেই যদি তুমি চেষ্টা রাখো। একদম। আর নিষ্ঠাভাবে কাজ করতে পারলে অবশ্যই তুমি জীবনে এগোতে পারবে, আমি এটা মনে করি। এবার তখন থেকে আমি আমার অ্যাস্ট্রোলজি পড়া শুরু করি। তখন বারাসাতের মধ্যেই একটা পরিচিত জায়গা তৈরি হয়, কেপি স্টিলার অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। সেখান থেকে পড়াশোনা করে আজকে আমি তারপরেও আরো অনেক কিছু করেছি, বৈদিক থেকে শুরু করেছি, তারপরে কেপি, তারপরে তোমার নারী জ্যোতিষ করে, তারপরে তো তন্ত্রের দিকে একটু কাজ টাজ দেখার ইচ্ছা আছে, এদিকেও আগামী দিনে যাব আশা করি। কারণ জ্যোতিষ তো মানুষকে পথ দেখায়, তন্ত্র সমাধান করে, তাই তো? একদম একদম একদম। আচ্ছা, তাহলে প্রথমে গোড়া থেকেই আমি আসছি। এই যে জ্যোতিষ শাস্ত্র, এটা ঠিক কি, যদি তোমার মুখে একটু তুমি ব্যক্ত। দেখো, জ্যোতিষ শাস্ত্র হচ্ছে, তুমি ধরো এখান থেকে কলকাতায় যাবে, ধরো কলকাতা যেতে গেলে তুমি রুট ম্যাপ দেখো, গুগল প্লে স্টোর থেকে তুমি গুগল ম্যাপ দেখো, স্বাভাবিক। এবার অ্যাস্ট্রোলজি হচ্ছে কি, তুমি একটা অ্যাস্ট্রোলজারটাও সেও কিন্তু একটা গুগল ম্যাপের মতনই। আচ্ছা, তুমি আগামী দিনে কি পথে যাবে, আচ্ছা, কিভাবে তুমি বিজনেস গ্রোথ করবে, কোন পথে গেলে তুমি এগোতে পারবে, কিভাবে তোমার ফিউচারটা ভালো হবে, এই দিশাটা তোমাকে দেখাবে। জ্যোতি হচ্ছে আলো,
আরিশ মানে হচ্ছে তুমি অন্ধকার থেকে আলো পথে নিয়ে আসো, নিয়ে আসো। এটাই হচ্ছে জ্যোতিষ। এর থেকে বাইরে কিন্তু আর কিছু নয়। আমি তোমাকে কপাল পাল্টে দিতে পারবো না, তোমার ভাগ্য চেঞ্জ করে দিতে পারবো না, একটা সোজা রাস্তায় তোমাকে আমি পৌঁছে দিতে পারবো তোমার ডেস্টিনেশনে। কিন্তু এটাকে নিয়ে তো মানুষ আজকাল অনেক ভুল ব্যাখ্যাও দেখো করছে। এই ব্যাখ্যা করছে কি, দেখো যখন মানুষের সঠিক জায়গায় তুমি যেতে পারলে, হুম। মানে ডাক্তার তো অনেক রকমের হয়, একদম। তুমি যদি সঠিক ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করো একদম। নিশ্চয়ই তুমি রেজাল্ট পাবে। হ্যাঁ, এবার ওই সময়ে তার জন্মকুণ্ডলিতে যদি কোনো প্রবলেম থাকে, আচ্ছা যে পিওর অ্যাস্ট্রোলজার হতে গেলে কিন্তু দুটো প্ল্যানেটকে খুব কানেক্ট করতে হয়। আচ্ছা এক হচ্ছে বৃহস্পতি এবং মার্কারি, আচ্ছা এই দুটো প্ল্যানেটকে খুব স্ট্রং থাকতে হয়, এবং সাথে নবম ভাব আচ্ছা। 9th হাউসটা যদি স্ট্রং না থাকে আর বৃহস্পতি মার্কারি যদি কানেকশন না থাকে, সে অ্যাস্ট্রোলজি প্রফেশনে আসতে পারবে না। সম্ভব নয়। সম্ভব নয়। আচ্ছা, এই যে জ্যোতিষ শাস্ত্রে আমরা শুনে আসছি পুনর্ভূ দোষ। পুনর্ভূ দোষ, পুনর্ভূ দোষটা ঠিক দেখো কি? আমি অনেক সময় লাইভও কিন্তু বলি পুনর্ভূ যোগ নিয়ে, হ্যাঁ তুমি হয়তো হ্যাঁ, শুনেছো। শুনেছি। পুনর্ভূ যোগটা হচ্ছে অ্যাকচুয়াল কি বলতো, পুনর্ভূ যোগ হচ্ছে শনি আর চন্দ্র। আচ্ছা চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক প্ল্যানেট, স্যাটার্ন হচ্ছে কি হয় আমাদের স্লো মুভমেন্ট করে জীবন। আচ্ছা এবার ওখান থেকে হতাশা চলে আসে, আচ্ছা ওখান থেকে আমাদের লাইফে টেনশন চলে আসে, চিন্তা চলে আসে, ডিপ্রেশন বেড়ে যায়। এবার শনি যদি আমরা দেখি, তিনটে দৃষ্টি আছে, একটা হচ্ছে তৃতীয় দৃষ্টি, একটা হচ্ছে দশম দৃষ্টি, আর একটা হচ্ছে সপ্তম দৃষ্টি। এবার যদি কোনো জন্ম কুণ্ডলিতে হুম। শনি যদি তৃতীয় দৃষ্টি দিয়ে চন্দ্রকে দেখে, হুম। বা শনি যদি দৃষ্টি দিয়ে দশম দৃষ্টিতে দেখে, তাহলে কিন্তু পুনর্ভূ যোগ তৈরি হচ্ছে। আচ্ছা এবং এছাড়াও আরো প্রসেস আছে কি, যদি কেপি অ্যাস্ট্রোলজি সিস্টেমে আমি যাই, হুম। স্যাটার্ন যদি মুনের সাবে থাকে, আচ্ছা মুন যদি স্যাটার্নের সাবে থাকে, বা মুন যদি শনির নক্ষত্রে থাকে, স্যাটার্ন যদি মুনের নক্ষত্রে থাকে, আচ্ছা। তাহলে পুনর্ভূ যোগ সেই জাতকের ফর্ম করবেই, এক্ষেত্রেও এই ক্ষেত্রেও করবে। কিন্তু এখান থেকে কি কি তার জীবনে ক্ষতি হতে পারে, কি কি সমস্যা তার জীবনে আসতে পারে, তার জন্য ইন্ডিভিজুয়াল কিছু ভাব রয়েছে। যেমন শনি কোথায় অবস্থান করে রয়েছে, আচ্ছা চন্দ্র কোন হাউসে বসে আছে, এটা ডিপেন্ড করে। কারোর ম্যারেজ আটকে যায়, কারোর বিয়ে হতে দেরি হয়, পাত্র ঠিক হয়ে গেছে কিন্তু বিয়েটা হচ্ছে না, এটাও কিন্তু একটা কারণ। তার মানে মাঙ্গলিক দোষের থেকে যে সব সময় বিবাহের ক্ষেত্রে বাধা এমনটা নয়, পুনর্ভূ দোষের থেকেও আসতে পুনর্ভূ পারে। দোষের থেকেও আসে। এমনও দেখেছি আমি, তার একটা ছেলে 38 বছর বয়স হয়ে গেছে, তার বিয়ে হয়নি, এটাও কিন্তু পুনর্ভূ যোগের জন্য হতে পারে, অন্যতম কারণ হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে কালসর্প দোষ, এই নিয়ে আলোচনা করেছি আমরা এর আগের স্টুডিওতে, কিন্তু তোমার থেকে আমি তোমার মতন করে কিছু শুনতে চাই। আচ্ছা দেখো, কাল সর্পযোগ জন্মকুণ্ডলিতে আমরা জানি 12 রকমের কাল সর্পযোগ একদম। আছে। সেই 12 রকমের জায়গায় আমি যাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, বড়। লং হয়ে যাবে। এবার জানতে হবে যে কোন কাল সর্পটা তার জীবনে এফেক্ট ফেলতে পারে। 12টা রাশি, 12টা কাল আচ্ছা। সর্পযোগ আছে। এবার 12টার মধ্যে 3টে কাল সর্পযোগ কিন্তু খুব ভালো, আমরা যেটা জানি, বা সেই 3টে কাল সর্পযোগ যদি ভালোটা যদি তার মধ্যে পড়ে, তাহলে তার জীবনে এফেক্ট কিন্তু লাইট, Like, কম। এবার যদি বাকিগুলো তার কালসর্প যোগ শুরু হয় তার জন্মকুণ্ডলিতে, কালসর্প যোগটাকে কি প্রথমে জানতে হবে। রাহু আর কেতুর মধ্যে অ্যাক্সেসের মধ্যে সব গ্রহগুলো যদি চলে আসে, তাহলে তার জীবনে কিন্তু কালসর্প যোগের আওতায় সে পড়ছে, তার জীবনে কালসর্প যোগের ফর্ম করবেই। আচ্ছা এবার কালসর্প যোগ থেকে অনেক সময় কি হয়, তার জীবনে ঋণ হয়ে যেতে পারে, লোন আচ্ছা। হয়ে যেতে পারে, ভালো কর্মজগতে সে প্রতিষ্ঠিত হতে পারছে না, এরকম আচ্ছা। কিন্তু হয়। কিন্তু এই কালসর্প যোগ কখন এই সমস্যাটা নিয়ে আসতে পারে, তার জন্মকুণ্ডলিতে যদি রবি এবং চন্দ্র খুব স্ট্রং থাকে, আচ্ছা। তাহলে সে এফেক্টটা কিন্তু কম পাবে। আচ্ছা এবার যদি রাহু এবং কেতুর দশা চলে, বা রবি এবং চন্দ্রের যদি দশা চলে, সেটা যদি নেগেটিভ হয়, তাহলে তার জীবনে কিন্তু সর্বটাই শেষ হয়ে যেতে পারে। আমরা শুনেছি যে রামকৃষ্ণদেবের জন্মকুণ্ডলিতেও কালসর্প ছিল, মহাপ্রভুরও জন্মকুণ্ডলিতে কালসর্প ছিল, কিন্তু সেই কালসর্প তো তার মানে সেরকম ভাবে কোনো ব্যাড এফেক্ট ব্যাড এফেক্ট ফেলতে পারেন। তার কারণ হচ্ছে 3টে কালসর্প আমি প্রথমে বললাম, ওই একদম। 3টে কালসর্প যেমন সচিন তেন্ডুলকারও ছিল, তুমি যদি ভেবে দেখো তাহলে এটা জানবে। হুম। সে কিন্তু ওয়ান অফ দ্য ম্যান ইন্ডিয়ার একটা ভালো প্লেয়ার ছিল, কিন্তু আচ্ছা ভালো পারফর্ম করেছে তার জীবনে। প্রথমে হয়তো অনেক অবস্টাকেল গেছে, তারপরে কিন্তু ভালো পারফর্ম করেছে। একদম একদম। আচ্ছা, এবার যদি মাঙ্গলিক নিয়ে কোনো কিছু তুমি একটুখানি দেখো মাঙ্গলিক যোগ, যদি মাঙ্গলিক নিয়ে বলি, মাঙ্গলিক তো বেসিক্যালি তোমরা জানো, দেখো লগ্ন সাপেক্ষে যদি মঙ্গলের অবস্থান লগ্নে দ্বিতীয় সপ্তম অষ্টম দ্বাদশে বসে থাকে, বা চতুর্থ ভাবে, তাহলে মাঙ্গলিক এফেক্ট হয়। এবার পিওর মাঙ্গলিক হতে গেলে যদি লগ্ন সাপেক্ষে চন্দ্র এবং শুক্র এই দুটি গ্রহ যদি অবস্থান করে, তাহলে কিন্তু পিওর মাঙ্গলিক। আচ্ছা, এবার মাঙ্গলিক কখন এফেক্ট হয় তার জীবনে, মাঙ্গলিকে অনেকে ডিভোর্সও হয়ে যাচ্ছে। একদম। এই যে মঙ্গল শুক্র যদি একসঙ্গে বসে থাকে, সেক্ষেত্রেও কিন্তু ডিভোর্সের কানেকশন তৈরি হয়, মানে দাম্পত্য জীবনে খারাপ হয়, যেহেতু অ্যান্টি কারক গ্রহ। অ্যান্টি কারক গ্রহ। এবার মঙ্গল দেখা গেল তার নক্ষত্রাধিপতি কি, আচ্ছা, সেটা আগে দেখতে হবে। সেই মঙ্গলটা অ্যাফ্লিক্টেড না কি অবস্থায় আছে, সেটা আগে দেখার দরকার। আচ্ছা, এবার যখন মঙ্গলের দশা রান করবে, বা শুক্রের দশা রান করলো, বা মঙ্গলের দশা রান করলো, সেই মাঙ্গলিক এফেক্ট করবেই। আচ্ছা। এবার সেই জাতক বা জাতিকা যদি মাঙ্গলিক জেনে, এবার দেখো মাঙ্গলিক একটা শুভ একটা অশুভ যোগ আছে, ঠিক আছে, সেই যদি সেই মাঙ্গলিক নামক ওই ট্যাবলেটটি যদি খেয়ে নেয়, মানে প্রবাল যদি স্টোন ধারণ করে নেয়,
তার জীবনে কিন্তু আরো নেগেটিভ এফেক্ট শুরু কিন্তু হবে। এইটাই তো আজকাল অনেক অ্যাস্ট্রোলজার দিয়ে ফেলে যে মাঙ্গলিক তার মানে একটা প্রবাল দিয়ে দাও, কিন্তু এরকম তো বিচার এরকম তো হয় না 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 একদম, একদম সেখানে তো মাঙ্গলিকের অনেক ডেফিনেশন আছে, একদম। আগে বুঝতে হবে, ম্যান টু ম্যান ভেরি করবে। আমি তোমাকে একটা প্রেসক্রাইব করে দিলাম যে মাঙ্গলিকের জন্য প্রবাল ধারণ করো, হুম, হুম। কিন্তু না, চোখ বন্ধ করে দিয়ে দিলাম ওটা কাজ করবে না। করবে না। এখন যেমন জ্বর হলে মানুষ বলে যে ক্যালপল খেয়ে নাও, হুম, হুম, ওটা ইন্ডিভিজুয়ালি সবাই খেয়ে নিচ্ছে, কিন্তু অনেকে সারছে না। ছাড়ছে না। কারণ কেন সারছে না? তার জন্য রোগের কিছু কারণ থাকে, সেই কারণটা আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে আমি চোখ বন্ধ করে আমি একটা প্রবাল পড়িয়ে দিলাম, কাজ করবে না? এটা কখনোই সম্ভব না। কখনোই সম্ভব না। আচ্ছা, এই যে জটক বিচার, আজকাল তো অনেকেই ধরো জটক বিচার করিয়ে বিয়ে করছে, হুম। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কোথাও গিয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে, এর কারণটা কি? দেখো, দুটো উভয় জন্মছক ম্যাচ ম্যাচিং করার দরকার। হুম, হুম। এবার জন্মছকে ম্যাচ ম্যাচিং করে দেখা গেল যে 36টা গুণের মধ্যে 18টা মিলে গেল, মানে রাজযোগ তৈরি হয়ে গেল না, এখানেও ব্যাপার আছে। আচ্ছা। সপ্তম ভাব তো অবশ্যই দেখতে হবে, সেভেন্থ হাউস কি রয়েছে। সেভেন্থ হাউসে যদি কোনোভাবে বৃহস্পতি, বুধ বা অন্য কোনো প্ল্যানেট যদি ডুয়াল রাশিতে বসে থাকে, তাহলে কিন্তু তার ডিভোর্স কনফার্ম করবেই। আচ্ছা, এবং ষষ্ঠ ভাবটা আমাদের দেখতে হবে, কারণ সপ্তম ভাবের এগেনস্ট হচ্ছে ষষ্ঠ ভাব। একদম যদি ষষ্ঠ ভাব থেকে যদি 6th হাউসের কানেকশন থাকে, তাহলে তার 100% তার ডিভোর্স হবে, হবেই হবে। হবেই হবে। আচ্ছা, এবার উভয়ের চারটাই দেখার দরকার, যদি উভয়ের চার্টের এই কম্বিনেশন থাকে তাহলে ডিভোর্স কনফার্ম। আচ্ছা। এবার দশা অন্তর্দশা কি বলছে সেটা তো অবশ্যই দেখতে হবে। দশান্তর দশটা একটা বড় বিচার আমার। বড় বিচার। দেখো, অনেক সময় কি হয়, জটক বিচার করে দেখা গেল যে তার ডিভোর্সের জায়গা বিন্দুমাত্র খোঁজ পায়নি, কিন্তু কোনো একটা সময় দেখবে ওই সাম পিরিয়ডে তাকে ওই সেপারেশনে থাকতে হচ্ছে। আচ্ছা। এবার শুধু সেপারেশনের জন্য বা বিবাহ জটক বিচার করার পর যে রেমেডি দেওয়া হয়, হুম, সেই রেমেডিটা অবশ্যই সঠিক থাকা দরকার, অবশ্যই। অবশ্যই সাইন্টিফিক্যালি দরকার, সেটা কাজ করতে পারবে আশা করি। কিন্তু আজকাল অনেক কিছু অ্যাস্ট্রোলজার, দেখো জ্যোতিষ শাস্ত্র এটা যে মিথ্যা এটা তো আমরা বলতে পারি না, না, এটা science। কিন্তু কিছু জ্যোতিষী মানে ভুল প্রেডিকশনের জন্য তো অনেক সময় গন্ডগোল হয়ে যাচ্ছে নাকি? অনেক সময় গন্ডগোল হয়ে যাচ্ছে। দেখো, তুমি আমার কাছে এসছো, আমার ফার্স্ট কাজ হচ্ছে তোমার জন্মকুণ্ডলীটাকে ভালো করে দেখে নেওয়া, দেখে নাও। দেখে নেওয়া, তার রাশি থেকে শুরু করে পূর্ণ বিচার করে নেওয়া। একদম। সেই পূর্ণ বিচারটা থেকে, কারণ তুমি আমার কাছে এসছো মানে আমার দায়িত্ব, এটা আগে মনে করতে হবে সমস্ত একদম, অ্যাস্ট্রোলজারদের। কারণ তুমি আমার কাছে ভরসা করে এসছো, বিশ্বাস নিয়ে এসছো, আমি সেই রাস্তাটা তোমাকে দেখাবো। একদম, যদি রাস্তার জায়গাটা যদি এখন আমি ঠিকঠাক না দেখাই, দেখো রাস্তায় চলতে গেলে বাম্পার আসেই, একদম, হোঁচট খাবেই। একদম। সে হোঁচটের রাস্তাটা কখন খাবে, কিভাবে তুমি এখান থেকে বেরোবে, সেটা দেখে দেওয়ার দায়িত্ব কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের। একদম। এবার যখন ডাক্তারের কাছে তুমি যাচ্ছ, তুমি যে কোনো সমস্যাতে যাচ্ছ, তুমি ডাক্তারকে তো ভরসা করছোই। হুম, হুম, হুম। সেই ডাক্তারটাকে তুমি কিভাবে তোমার ট্রিটমেন্টটা করাচ্ছে, আচ্ছা, সেই ট্রিটমেন্টের উপর ভরসা অবশ্যই রাখতে হবে। আচ্ছা, তেমনই অ্যাস্ট্রোলজারের উপরও কিন্তু ভরসা রাখতে হবে, তার কিছু কথা তাকে শুনতে হবে, সেই কথাটার উপর ভেরিফাই করতে হবে। একদম। তাহলে তুমি সেটা বুঝতে পারবে যে হ্যাঁ, ইনি আমার রোগটা হয়তো সারাতে পারবেন, হয়তো আগামী দিনে ইনি আমাকে সমস্ত কিছু গাইডলাইন দিতে পারবেন। ঠিক। আচ্ছা, ধরো 2026 এই যে রবির বছর, আমরা তো প্রায় 1-1.5 মাস কাটিয়ে উঠলাম, তো আমি তোমার কাছে প্রশ্ন রাখছি, কোন কোন রাশির জাতক এবং জাতিকার জন্য খুব ভালো হতে পারে? দেখো, এইভাবে তো বলতে গেলে আমাদের ভারতবর্ষে যদি দেখি 140 কোটি মানুষ আছে। একদম, আমি যদি এখান থেকে রাশি 4টে বলি, 4টে রাশির মধ্যে থেকে প্রচুর জাতক জাতিকা আছে। প্রচুর প্রচুর। এবার সেই 4টে রাশির মধ্যে দেখা যাবে তাদের কারোর উন্নতি হচ্ছে, কারোর উন্নতি হচ্ছে না। হচ্ছে না। এইভাবে যদি বলতে যাই তাহলে আমি বলবো বৃষ রাশি আমরা দেখতে পাবো, কর্কট রাশি দেখতে পাবো, তুলা রাশি দেখতে পাবো, আর ধনু রাশিরও কিন্তু দেখতে পাবো। আচ্ছা, আর কন্যা রাশির কিন্তু 50-50, 50-50, মানে ভালো মন্দ সব ভালো মন্দ সব মিলিয়ে চলেছে। মিশিয়ে থাকবে। কিন্তু এখানে কথা হচ্ছে যে অনেকের প্রশ্ন আছে, আমার বৃষ রাশি আমার তো ভালো যাচ্ছে না। হ্যাঁ, তোমার জন্ম কুণ্ডলিতে দশা অন্তর্দশাটা অবশ্যই দেখতে হবে, ন্যাটাল চার্ট বিচার। ন্যাটাল চার্ট বিচার করতে হবে। আর এই যেহেতু এই রবির বছর, আমি সবাইকে উদ্দেশ্যে একটা কথাই বলবো কি, যে সকালে উঠে তোমরা সূর্য প্রণামটা করো, আচ্ছা, মানে আর্লি মর্নিং এ ওঠো, আচ্ছা। মানে অন্তত সূর্য ওঠার আগে তোমরা ঘুম থেকে তাহলে ওঠো। খারাপ প্রভাবগুলো কি খারাপ কাটতে পারে? প্রভাবগুলো অনেকটা কিন্তু চলে যাবে আমি মনে করি। আমি আচ্ছা। অন্য কোনো টোটকা রেমেডি করতে হবে না, শুধু এইটা করো না, এইটা করলে অনেক রেজাল্ট পাবে। অনেকে বলে আমি সময় পাই না, হয়তো আমার এগুলো গুরুজি বলছেন আমি এটা করতে পারছি না, এটা সময় হচ্ছে না। আমি বলবো তুমি সকালে উঠে এই কাজটা করো, একদম। কিচ্ছু না পড়ো, 1 ঘটি জল নাও, তামার ঘটিতে জল নিয়ে সূর্যার্ঘ দান করো, কিচ্ছু করতে হবে না, তোমার এমনি নবগ্রহ 9টা প্ল্যানেট অ্যাক্টিভ হয়ে যাবে, যতক্ষণ না আমাদের কাছে আসতে পারছো বা যতক্ষণ না তোমরা অন্য কোনো টোটকা করতে পারছো। আচ্ছা, এই যে শনির দশায়, মহাদশা বলো বা 7.5 বলো, 7.5 মধ্যে অনেককে কিন্তু আমরা দেখি প্রচুর অর্থ ইনকাম করে বা প্রচুর সেভিংস করে, কিন্তু অনেককে দেখি আবার নিঃস্ব হয়ে যায়, কারণটা কি? দেখো, স্যাটার্ন হচ্ছে কর্মকারক প্ল্যানেট, স্যাটার্ন হচ্ছে কর্মকারক। আমরা প্রত্যেকেই জানি তুমি ভালো কর্ম করলে ভালো রেজাল্ট পাবে। একদম। এবার দেখতে হবে তোমার জন্মকুণ্ডলিতে শনি কোথায় অবস্থান করে আছে। শনি যদি কারোর দ্বাদশে বসে থাকে, তাহলে সে নিঃস্ব হবেই।
আচ্ছা এবার যদি কারো জন্মকুণ্ডলী 10th হাউসে থাকে, খুব তার নক্ষত্রাধিপতি যদি খুব অ্যাক্টিভ থাকে, তাহলে সে অনেক উপরে উঠবে। আচ্ছা এবার দেখা গেল যে শনি কোনোভাবে এমন একটা শর্ট দশা আসলো শনির সাথেই, সেই দশাটা খারাপ দশার মধ্যে পড়ে যাচ্ছে, হয়তো সেখানে 12-র কানেকশন আছে, সেখানে 8-এর কানেকশন আছে, ওই দশা থেকে সব নিঃস্ব হয়ে যাচ্ছে। আচ্ছা, এরকমটাই হচ্ছে। এরকমটাই হচ্ছে। তার মানে আর অবশ্যই ভালো কর্ম করা দরকার। তুমি খারাপ কর্ম করলে খারাপ রেজাল্ট ডেফিনেটলি পাবে। হয়তো তুমি আজকে জয় করে গেলে, কিন্তু তুমি কিছু বছর পর গিয়ে তোমাকে সেই কৈফিয়তটা দিতেই হবে। এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা বেঁচে থাকতে থাকতে সবসময় একটা কাজই করব, সকলকে দিশা দেখাবো, সঠিক জায়গায় পৌঁছানোর চেষ্টা করব, আর সকলকে ভালো চোখে দেখবো, ভালোবাসবো, সবাইকে ভালোভাবে গাইড করবো। আচ্ছা, এই গ্রহের দশা অন্তর্দশা প্রত্যেকের জীবনে আসে, কোন কোন দশাতে মানুষ প্রচুর পরিমাণে উন্নতি করতে পারে? দেখো, ওইভাবে যদি বলতে চাই, কারোর বৃহস্পতির দশাতেও প্রচুর আর্নিং করেছে, কেউ বৃহস্পতির দশাতে শরীর অসুস্থ হয়ে শুয়ে পড়েছে একদম, মানে অসুস্থ হয়ে কারো ক্ষেত্রে মারক। দেখো, তার মধ্যে থেকে আমি বলবো প্রত্যেকটা প্ল্যানেটই গ্রহেরই কিন্তু খুব ভালো ফল দেয়। এক হচ্ছে বৃহস্পতি, আচ্ছা, শুভকারক প্ল্যানেট, আমরা প্রত্যেকেই জানি। রবি এবং শুক্র, মঙ্গল, প্রত্যেকটা দশার গ্রহই ভালো। এবার কখন খারাপ ফল দেবে, তার জন্মকুণ্ডলীতে যদি কোনোভাবে 12-র কানেকশন রয়েছে, দেখো যদি এখন বৃহস্পতি 5th হাউসে থাকে, তার মধ্যে কি থাকবে? তার মধ্যে একটা নাম জপ করার ব্যাপারটা থাকবে, তার মধ্যে ঈশ্বর আরাধনার বিষয়টা থাকবে, তার মধ্যে মানুষের মধ্যে মিশে যাওয়ার একটা ব্যাপার থাকবে যদি 9th হাউসে থাকে। একদম। কিন্তু সেটা যদি কোনোভাবে দ্বাদশে থাকে, তাহলে শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভুগবে। এবং সেই নক্ষত্রাধিপতি যদি, তার বৃহস্পতি নক্ষত্র যদি কেউ হয়ে থাকে, সেটা যদি 8-12-র কানেকশন থাকে, 6th হাউসের কানেকশন থাকে, তাহলে সেই সমস্যা নিয়ে ভুগবে সবসময়। একদম। আচ্ছা, অনেকেই দেখেছি জীবনে প্রচুর তো ইনকাম করে গেল, কিন্তু টাকা পয়সা সেভ করতে পারে না সারা জীবনে, এটা কারণ কি? দেখো, এবার টাকা পয়সা আমরা ব্যাপারটাকে বিচার করি কোন হাউস থেকে? 2nd হাউস থেকে। একদম। ফিনান্সিয়াল গ্রোথ হওয়ার জন্য আমরা ধনস্থান 6th হাউস, এই 2nd হাউস, দ্বিতীয় ভাব। এবার কি পারপাসে আমরা করছি, সেটা হচ্ছে কর্ম, সেটা হলো 10ম ভাব। আর ষষ্ঠ হচ্ছে আমাদের ডেইলি অ্যাটেন্ডেন্স বা ডেইলি কাজ করা, সেখান থেকে আমরা বিচার করে বুঝি। তো এইবার কিসের জন্য করছি? কর্মের জন্য আর্ন করছি। সেই 10ম ভাবে যদি রাহু বসে থাকে, যদি 2nd হাউসে রাহু ডিঅ্যাক্টিভ হয়ে বসে থাকে, সেখানে যদি কোনো পাপ পীড়িত গ্রহ বসে থাকে, তাহলে সে টাকা কোনোক্ষণই সেভিংস করতে পারবে না। প্রচুর ইনকাম করে যাবে, তার সাথে সেভিংস হবে না, কোনো একটা টাইমে গিয়ে পুরো বেরিয়ে গাধার মতন খেটে গেল। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আবার অনেকে আছে অল্প কাজ করবে একদম, কিন্তু সে লাইফ অনেক এনজয় করবে। হ্যাঁ, অনেককে আমরা দেখেছি, চোখের সামনে দেখেছি, কিন্তু অল্প ইনকাম, আছি আমি সুখে আছি, শান্তিতে আছি। একদম, কারণ তার কর্মভাবটা ভালো, তার শুভকারক গ্রহ জুড়েছে 10ম ভাবের উপর। আচ্ছা, জ্যোতিষ সম্পর্কে তো এতক্ষণ ধরে অনেক কিছু তোমার থেকে আমরা জানতে পারলাম, বা যারা আমাদের দর্শকরা জানতে পারে। এবার একটু সংখ্যাতত্ত্বের দিকে যদি আসি, এটা তো রবির বছর 2026 সাল। আচ্ছা, যাদের মূলাঙ্ক 3, অর্থাৎ যারা 3-এর জাতক বা জাতিকা, এই 2026 তাদের জন্য ঠিক কিরকম? দেখো, মূলাঙ্ক 3 হচ্ছে বৃহস্পতি, রুল করছে যে বৃহস্পতি কিন্তু আমাদের শুভ রেজাল্ট দেয়। আমি মনে করি বৃহস্পতির জাতক বা জাতিকা যাদের নাম্বার 3 রুল করছে, তারা খুব ভালো রেজাল্ট করবে, ভালো তারা পারফরমেন্স করবে 2026-এ। ভালো হবে? হ্যাঁ, ভালো হবে, ডেফিনেটলি ভালো হবে। আচ্ছা, এবার যার জন্মকুণ্ডলীটা অবশ্যই দেখার দরকার। আবার গোচরও দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হতে চলেছে। হ্যাঁ, উচ্চস্থ হতে চলেছে, এটা খুব ভালো একটা কিন্তু সময় হতে চলেছে। দেখবে যত সমস্যা এই পয়লা বৈশাখ মিটে যাওয়ার পর, মানে আমাদের বেঙ্গলি যে পয়লা বৈশাখ আছে, তারপর থেকে যখন যে টাইমগুলো শুরু হবে, অনেক জাতক জাতিকাদের কিন্তু উন্নতি হবে। অনেক জাতক জাতিকা তাদের জীবনে রিচ করতে পারবে, তাদের লাইফে অনেক কিছু উন্নতি আসবে, আমি মনে করি। হবেই হবে। আচ্ছা, কিন্তু তাদের জন্মকুণ্ডলীতে দেখে নিতে হবে তাদের বৃহস্পতিটা কেমন রয়েছে, রবিটা কেমন রয়েছে, মানে ন্যাটাল চার্টটা অবশ্যই দেখার দরকার। এটা প্রত্যেকেই বলে, আমাদের স্টুডিওতে যারা এসছে বা আমার গুরুজিরাও বলেছে এই কথা, যে ন্যাটাল চার্ট সবার আগে বিচার্য, অবশ্যই। আচ্ছা, এই যে 7 সংখ্যা মানেই তো আমরা জানি কেতু, আর কেতু মানেই আধ্যাত্মিকতা। তো এই 7 সংখ্যার জাতক জাতিকারা যারা প্রত্যেকে রয়েছে, এদের মধ্যে কি ভক্তি থাকে, এরকম কোনো বিষয়? দেখো, 7 সংখ্যার জাতক বা জাতিকাদের আমার জীবনে আমি যত ক্লায়েন্ট দেখেছি বা যত পরিচিতি মানুষদের দেখেছি, অনেকের ক্ষেত্রে কিন্তু স্পিরিচুয়ালিটি আছে। তারা সবসময় ভালো কাজ করে, তারা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে, মানুষকে আগামী দিনে কিভাবে এগোবে সেই পথটা তারা দেখিয়ে দেয়। কিন্তু জন্মকুণ্ডলীতে কেতু যদি খারাপ অবস্থায় থাকে বা পাপড়িত গ্রহের সঙ্গে যদি কানেক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু সে নেগেটিভ রেজাল্ট করবেই, কখনো ভালো ফল আশা করা যায় না। কিন্তু 7 নাম্বার ডেফিনেটলি ভালো হয়। আচ্ছা, কখনো কখনো ক্ষেত্রে কিন্তু একটা দুটো তো খারাপ হবেই। আচ্ছা, ভালোর সাথে তো একটা খারাপ আসেই, অবশ্যই। নেগেটিভ পজিটিভ মানে নিয়েই তো সবকিছু হয়, সবকিছু প্রত্যেকের জীবনে আমাদের উত্থান পতন সবকিছু তৈরি হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন রাখছি, এই যে শনি রেমেডি অর্থাৎ নীলা, অনেকেই পড়তে ভয় পায়, বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলেও তারা বলে যে আগে বালিশের তলায় রাখো, কেন, কারণটা কি?
দেখো, নীলা দিতে কিন্তু সাহস পায় না, অনেকেই মাথার মধ্যে এটা নিয়ে বসিয়ে রেখেছে যে নীলা পড়লে অ্যাক্সিডেন্ট হয়, নীলা পড়লে খারাপ হয়, কিন্তু না। যদি আমরা নীলার পড়ানোর জন্য শনি প্ল্যানেটটাকে যদি সিগনিফিকেশন দেখি, সেখানে হয়তো 2 বা 7 বা 10 কোনোভাবে কানেক্টেড হলো, তাহলে কিন্তু আমরা পড়াতে পারি। আচ্ছা, কিন্তু যদি শনি কোনোভাবে 8-12 সঙ্গে কানেক্টেড হয়ে যায়, যদি স্যাটার্নের সাবলর্ড যদি কোনোভাবে 8-12 সাথে কানেক্টেড হয়, তাহলে আমরা কিন্তু শনি প্রতিকার করাবো না। সেক্ষেত্রে বিপদ নেমে বিপদ ডেকে নিয়ে আসবে। তাহলে আমরা কেন ভয় পাই? কারণ আমরা যদি ন্যাটাল চার্ট দেখতে জানি, বা আমরা যেভাবে দেখি সেভাবে যদি সঠিকভাবে দেখে থাকি, চোখ বন্ধ করে নীলা পড়িয়ে দাও, কোনো পুরো ভালো রেজাল্ট করবে, তারা জীবনে রিচ করবেই করবে, সে লাইফে গ্রোথ আসবেই। এবার যদি খারাপ অবস্থায় থাকে, তাহলে পড়ালে তো সে রেজাল্ট জীবনেও পাবে না। তেমনই তোমাকে একটা কথা বলি, বৃহস্পতি যদি রাহুর সাথে কানেক্টেড হয়, বা রাহু যদি নক্ষত্রে বৃহস্পতি থাকে, সেটা যদি অ্যাফ্লিক্টেড থাকে, তুমি যদি পোকরাস ধারণ করিয়ে দাও না, দেখবে ওর ব্লাড সুগার এসে যাবে। আচ্ছা, আবার তুমি পোকরাসটা খুলে রাখো, দেখবে ও ব্লাড সুগার নেমে গেছে। আচ্ছা, মানে না জেনে করলে তো এই প্রবলেম গুলো আসবে। মানে স্টোনে যে সবসময় ভালো হয় এরকম নয়। আমার ক্ষেত্রে আমি দেখেছিলাম বহু বছর আগে, মানে জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ জগতে আসার আগে আমাকে একজন বলেছিল ক্যাটসাই পড়তে। আমি ক্যাটসাই পড়েছিলাম, পড়ার পরের দিন আমি হসপিটালে ভর্তি করব। দেখো দেখো, আমাদের প্রতিটা জীবনে কিন্তু যেমন শরীর খারাপ হয়, আমরা কিন্তু সব রকম মিশিয়ে ওষুধ খেতে পারি না। যে রোগের সেই রোগের ট্রিটমেন্টের জন্য আমরা সঠিক ওষুধটা খাবো। একদম তেমনই তোমার জন্ম কুণ্ডলিতে কেতু কোথায় বসে আছে সেটা আগে দেখার দরকার, কেতু কি পজিশনে আছে দেখার দরকার, কার নক্ষত্রে আছে, কোন গ্রহের সাথে কানেক্ট হয়ে আছে। এইগুলো দেখে যদি তুমি সঠিকভাবে পড়তে পারো, তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি তুমি কেতুর প্রতিকার করো না, ভালো হবে। আমি এমনও ক্লায়েন্টকে দেখেছি, তাদের ক্যাটসাই দেওয়ার পর বা কেতুর প্রতিকার করার পর তারা জীবনে অনেক গ্রোথ করেছে। আচ্ছা, তাদের লাইফে মানে সব বন্ধ হয়ে গেছিল, ইনকাম বন্ধ হয়ে গেছিল, কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না, ক্যাটসাই পড়লো, তার 1 মাসের মধ্যে থেকে তার জীবনে কাজ শুরু হতে চললো। আচ্ছা, সে একটা সঠিক দিশা পেলো, সব থেকে বড় কথা হলো দিশা পেলো। দেখো, দিশা পেলে কিন্তু আমরা হেঁটে যেতে পারবো। যেমন আমরা যদি জায়গাটা রাস্তাটা খুঁজে পাই, সেই রাস্তাটা খুঁজে পেলে কিন্তু আমরা হেঁটে অনেক দূর পৌঁছাতে পারি, কারণ একটা স্টেপ করে করে তো আমরা এগোবো না। একদম। আচ্ছা, এই যে অনেকেই জন্মকুণ্ডলিতে অশুভ রাহু থাকলে বা পীড়িত রাহু বা নিজস্ব রাহু থাকলে অনেক অ্যাস্ট্রোলজার আজকাল বলে যে গোমেদ পড়ো, কিন্তু এটা কি সঠিক কতখানি? দেখো, গোমেদ পড়লেই যে তুমি লাইফে গ্রোথ করবে এটা নয়। গ্রোথ তুমি যদি তুমি গোমেদ পড়ে নাও, অনেকে দেখে যে নেশায় আসক্ত হয়ে যায়, একদম, অনেকে অনেক উল্টো পাল্টাও করে ফেলে, একদম, এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপও চলে আসে। তাহলে তুমি গোমেদ কেন পড়াবে? গোমেদ পড়ানোর কি কারণ, রিজনটা কি? একদম। যদি এখন অষ্টমে বসে থাকে, এখন যদি দ্বাদশে থাকে, এখন যদি সেই গোমেদটা তাকে ধারণ করিয়ে দাও, যদি রাহুর দশা চলে, তার ভালোটা হবে কোথা থেকে? খারাপটাই বেশি হবে। একদম। এবার কি রিজনে পড়াচ্ছ সেটা আগে জানার দরকার। গোমেদ পড়লে যে তার জীবনে উন্নতি হবে সেটা কখনোই নয়। আমি এইটুকু বলতে পারি, আমি নিজে এইটুকু মনে করি, সঠিক রেমেডি যদি তুমি করাতে পারো, সেই জাতক বা জাতিকার জীবনে সে স্টোনটা পড়ে রেজাল্ট পাবে। আচ্ছা, দেখো, স্টোন মানে যার ভাগ্য পরিবর্তন নয়, স্টোন পড়ানো মানে তাকে একটা বুস্ট আপ করানো মানে যে গ্রহে সে ভালো ফল পাচ্ছে না, সেই ফলটা তাহলে আরো ভালোভাবে পাবে, একটা ওয়েতে চলবে, এটা আমরা মনে করি। আচ্ছা, এই তো শুক্র হলো বিলাসিতার কারো গ্রহ, কারো জন্মকুণ্ডলিতে দেখা গেল শুক্র ভালো পজিশনে নেই, তাহলে এই শুক্রকে কিভাবে আমরা অ্যাক্টিভ করবো যদি একটু দর্শকদের? দেখো, প্রতিদিনের দৈনন্দিন জীবনে আমরা শুক্রকে কিন্তু অনেক রকম ভাবে ভালো রাখতে পারি। কিভাবে ভালো রাখতে পারি? আমরা সকালে ঘুম থেকে উঠছি, আমরা নিজেকে পোশাকটা চেঞ্জ করব, যে বিছানাটা আমরা ঘুমাই সেই বিছানাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। সেখানে যদি হোয়াইট কালারের বেডশিট ইউজ করি সেটা আরো ভালো হয়, শুক্র অ্যাক্টিভ হয়। একটু পারফিউম ইউজ করব, আর বাড়িতে যদি একটু গোলাপ টোলাপ রাখা যায়, বা যদি গোলাপ জল যদি একটু ইউজ করা যায়, এগুলোতে কিন্তু আরো ভালো অ্যাক্টিভ হয় শুক্র, এটা মনে রাখবা। আর একটা কথা বলে রাখি, অনেকে না বাথরুম ক্লিন করে না, অনেক দিন পর পর ক্লিন করে, অনেকের বাড়িতে একটা বাজে স্মেল বেরোয়, এটা কিন্তু শুক্র খারাপ হয়। আচ্ছা, এতেও কিন্তু শুক্র অনেক নেগেটিভ রেজাল্ট দিয়ে থাকে। আচ্ছা, অনেকে তো বাথরুম টয়লেট মানে খুলেও রাখে, হ্যাঁ, তো এক্ষেত্রেও তো একটা প্রবলেম আসে। অবশ্যই প্রবলেম আছে, কারণ ওই যে নেগেটিভ এনার্জিটা আসছে, ওটা যদি তোমার ঘরের সবার সাথে মিশে যাচ্ছে। অনেক বাচ্চা পড়াশোনায় কেন মন বসে না, কেন মন বসতে চায় না? ওখান থেকে তার নেগেটিভ এনার্জি আসছে। আর বাচ্চাদের পড়াশোনার জায়গার স্থান কোথায় জানো? ঈশান কর্নারে। যদি ঈশান কর্নারে যদি তাদের একটা রুম করে দিতে পারো পড়াশোনার জন্য, দারুণ পারফর্ম করবে। জন্মকুণ্ডলী তো অবশ্যই তুমি দেখবে, জন্মকুণ্ডলী তো অবশ্যই দেখবো আমরা, কিন্তু জন্মকুণ্ডলী দেখার পরেও কিছু জিনিস আমরা যদি মেনে নিতে পারি বা মেনটেন করতে পারি, তাহলে কিন্তু অনেক গ্রোথ হয়। তার মেন্টালি যে ডিসব্যালেন্স হচ্ছে সেই ডিসব্যালেন্সটা আর হবে না। তাকে টেবিল চেয়ারে বসে পড়তে বলো না, মানে মানসিক স্থিতি আসবেই আসবে। ঈশান কর্নারে বসে পড়াশোনা করো, সেখানে তার পড়ার ঘর করে দাও, সামনে একটা মা সরস্বতীর ছবি রেখে দাও,
আর সবুজ কালারের যদি পেন ইউজ করে বা সবুজ কালারের যদি টেবিল ক্লথ ইউজ করে বা সেখানে পড়াশোনা করছে সবুজ কাপড় যদি রেখে দিতে পারে, আলো ভালো হবে। আচ্ছা আচ্ছা, অনেকেই এই যে একটা বিষয় আমার জানার আছে যে জন্মকুণ্ডলী, কেউ বলে 5 বছর না হলে করা যায় না বা 1 বছর না হলে করে, তুমি কতটা এটা কি বলবে এই বিষয়ে? দেখো, জন্মকুণ্ডলী যেদিন জন্মাচ্ছে হুম। সেদিন থেকে তার ভাগ্য নির্ধারণ হয়ে যায়। একদম একদম। তুমি তার সেদিন থেকে বিচার করবে না 5 বছর থেকে করবে, সেটা তোমার উপর ডিপেন্ড কিন্তু করছে। এক্ষেত্রে কোনো এক্ষেত্রে কোনো ব্যাপার নেই, তার যেদিন যে মুহূর্তে সে জন্মাচ্ছে তার ভাগ্য সব কিন্তু ওই দিনই সবকিছু ফল প্রকাশ হয়ে যাচ্ছে। একদম সেদিন থেকে আমরা বুঝতে পারি। এবার অনেকের মনে কি হয়, আমরা এখন করবো না, করবো না, রাইট। পরে করবো, এখন ওর প্রয়োজন নেই, রাশি একদম, নক্ষত্রটা জেনে নিই, লগ্নটা জেনে নিই, তার কি পছন্দ আছে সেগুলো জেনে নিই। একদম এখন তার জন্য অনেক সময় আছে, আমরা পরে কি জানতে পারবো। ঠিক ঠিক। তো যাই হোক দাদা, তুমি যে এতখানি দূর থেকে এসছো, অনেক কিছু জানতে পারলাম, বা যারা বিপিজার পডকাস্টের দর্শক রয়েছে তারাও কিন্তু অনেক কিছু জানতে পারলো আজকে প্রোগ্রাম থেকে, শিখতে পারলো। আশা রাখছি পরবর্তীতেও কিন্তু তোমাকে পাবো আমাদের অবশ্যই ভিডিওতে। অবশ্যই অবশ্যই। তো খুব যারা- ভালো লাগলো আমারও এসে এখানে অনেক কিছু একদম। বিষয় নিয়ে আলোচনা করতে আলোচনা। পারলাম, অনেক শিখলাম, অনেক জানলাম, একদম। অনেক কিছু বলতেও পারলাম, যে একদম। বিষয়গুলো খুব ভালো লাগলো। তো যারা ক্যামেরার ওপার থেকে দেখছো, অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে আমাদের এই অনুষ্ঠান প্রতিদিনের মতন একটি লাইক এবং একটি শেয়ার কিন্তু করেই দিতে পারো। আর এই সৌরভ চক্রবর্তী দাদা ভাইয়ের নাম্বার তো স্ক্রিনে দেওয়াই রয়েছে, যারা যোগাযোগ করতে চাইছো স্ক্রিন থেকে নাম্বার নিয়ে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো, যারা পার্সোনালি প্রেডিকশন নিতে চাইছো এই দাদা ভাইয়ের থেকে, ঠিক আছে? আর দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা এপিসোড নিয়ে, ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। নমস্কার। নমস্কার।